বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন সাইদ খান, সিনিয়র সাংবাদিক, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরি দর্শকদের উদ্দেশ্যে এবং এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন করে বলেছেন যে লক্ষ্য নিয়ে তরুণ ছাত্র জনতা, রিক্সা চালক, শ্রমিকরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সেই লক্ষ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবারও পুনরুজ্জীবিত করব। এই অনুষ্ঠানমালার মাধ্যমে সে লক্ষ্য বাস্তবায়নে আবার নতুন করে শপথ নেব এবং এটা আমরা প্রতি বছর করব, যাতে স্বৈরাচার আর যেন মাথাচাড়া দিতে না পারে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন তিনি। স্বৈরাচার যেন আর কখনো ফিরে আসতে না পারে সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, আমরা প্রতি বছর এই সময়টা উদযাপন করব যাতে পরবর্তীতে আবার এই অভ্যুত্থান করার জন্য 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয়। আমরা প্রতি বছর এটা করব যাতে স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলেই তাৎক্ষণিকভাবে আমরা তার বিনাশ করতে পারি। এরপর আরেকটি তথ্য, তা হচ্ছে গুমের শিকার ছাত্রদল নেতা পারভেজের কন্যা নিধি কিশোরী মেয়েটি বাবাকে দেখে না অনেক বছর। তার বক্তব্য শুনে কাঁদলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে স্মরণ করে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক বিশেষ আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় সারা দেশ থেকে যাওয়া নির্যাতিত ব্যক্তি ও তাদের স্বজনরা যন্ত্রণা ও ভোগান্তির করুণ কাহিনী তুলে ধরেন। স্বজন হারানোর বেদনার সঙ্গে আর্থিক টানাপোড়েন এবং এছাড়া তাদের যে চিন্তা তাড়িয়ে বেড়ানোর কথা সেগুলোও জানান। গুম ব্যক্তিদের নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর যারা গুমের সঙ্গে জড়িত ছিল তাদের সকলের বিচার নিশ্চিত করতে হবে। এরপর আরেকটি তথ্য, তা হচ্ছে জুলাই গণহত্যার বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। মঙ্গলবার রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর তিনি এই দাবি জানান। এ সময় নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে। স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকেন হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমেছিলেন তারা ঘরে ফিরে গেছেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা তরুণদের আবারও রাজপথে নেমে আসার আহ্বান জানাবো। এবং সবশেষ আরেকটি তথ্য একটু ছোট করে তুলে ধরি, তা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি এপ্রিল মাসে লক্ষ্য রেখে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। মঙ্গলবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এই তথ্য জানান। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্প্রতি সিইসির করা একান্ত বৈঠকের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা জানতে চান। আমরা বলেছি নির্বাচন কমিশন ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছে, এবং তিনি আরো বলেন যে প্রধান উপদেষ্টা চান ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন। উনি সুষ্ঠু ভোট করতে অনেক আন্তরিক, তবে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখের বিষয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের তারিখ নির্ধারিত হলে নির্বাচন কমিশনের মাধ্যমেই আপনারা জানতে পারবেন। এই ছিল কিছু তথ্য। আমি সাইদ খান আপনার কাছে একটু আসি। প্রধান উপদেষ্টা বলেছেন, জুলাই কেবল আবেগে ভাষার মাস নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের ডাক ছিল। সেই লড়াইয়ের ডাক থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের যে যাত্রা কতদূর এগোলো, সাইদ খান? জি, ধন্যবাদ TVN24, ধন্যবাদ আশফাক ভাই আপনাকে এবং আমাদেরকে যারা দেখছেন। আজকে ঠিক 1 বছর পরে আমরা আরেকটি জুলাইয়ে, যে জুলাইয়ে আজকে ঠিক 1 বছর পেছনের সময়ে যদি দেখি তাহলে সেটি ছিল একটি ভয়ের সময়, একটি ভয়ের বাংলাদেশ, যেই বাংলাদেশে কোনো মানুষ, জনগণ ছিল, নাগরিক ছিল না,
নাগরিক স্বাধীনতা বলতে যেটি বোঝায় সেটি ছিল না। আমরা সেই সময়ের উত্তরণ ঘটিয়ে নতুন একটি বাংলাদেশের সম্ভাবনার সময় দাঁড়িয়ে আজকে আলোচনা করছি। আমাদের আলোচনা যারা শুনছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি, এবং আমার সহ আলোচক আপনাকেও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনার প্রশ্নটি যে কতটুকু প্রাপ্তি কতটুকু প্রাপ্তি না, আমি যদি প্রাপ্তির মানে প্রত্যাশা এবং প্রাপ্তির হিসেব করতে যাই তাহলে দুই ধরনের উত্তর আসবে। প্রাপ্তি তো আকাশ সমান, হ্যাঁ, প্রত্যাশাও ছিল আকাশ সমান, প্রাপ্তিও আকাশ সমান। দেখেন, যে বাংলাদেশে মানুষের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে গিয়েছিল, মানুষ কথা বলতে পারতো না, নাগরিক স্বাধীনতা বলতে যেটি বোঝায় সেগুলো কিছুই ছিল না, মৌলিক মানবিক অধিকার একেবারেই প্রশ্নবিদ্ধ ছিল, এবং মানুষের যেটি সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটি সেটি ছিল প্রতিটি মুহূর্ত মানুষের বাঁচতে হতো মৃত্যুকে সামনে রেখে। মৃত্যু এক ধরনের পরোয়ানা পরোয়ানা নাকের ডগায় ঘুরতো, সে হোক রাজনীতিক, সে হোক পেশাজীবী, সে হোক সাধারণ মানুষ, এমনকি শিশুরা পর্যন্ত নিরাপদ ছিল না। সেই বাংলাদেশ থেকে আমরা আজকে এই যে কথা বলতে পারছি, এটি কম প্রাপ্তি কিসে? আমি এটিকে বলবো আকাশ সমান প্রাপ্তি। অন্তত বেঁচে আছি, এই কথা বলছি, এটি আমার কাছে অনেক বড় প্রাপ্তি মনে হয়। আবার অন্য হিসেব করতে গেলে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার সিকিভাগও পূরণ হয়নি। আমরা শুধুমাত্র কাজীর গরুর মতো কিতাবে আছে গোয়ালে নেই টাইপের এক ধরনের প্রাপ্তি আমাদের হয়েছে। আমরা কাগজে অনেক কিছু লেখা দেখলাম, অনেকগুলো সংস্কার কমিশন হলো, জাতীয় ঐক্যমত্য কমিশন হলো, অনেক কিছু হলো, কিন্তু একটিও বাস্তবায়ন আজও হয়েছে বলে আমার কাছে মনে হয়নি। হ্যাঁ, এর মধ্যেও কিছু হয়েছে। ফ্যাসিস্টদের চিহ্নিত কিছু দোসরদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে। অনেক অপরাধীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনে বা বিশেষ করে পুলিশ প্রশাসনে যারা এই শেখ হাসিনাকে, আমি প্রধানমন্ত্রী বলি না, ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার অবৈধ আদেশে বাংলাদেশের সাধারণ মানুষের বুকে যারা গুলি ছুড়েছে তাদের অনেককে দেখছি। এর মধ্যে কিছু মানুষ হয়তো ডিএমপি হেডকোয়ার্টারে ছিল, তারা এপিপিএনে গেছে, এসপিবিএনে গেছে, নানান জায়গায়, শুধুমাত্র চেয়ার বদল হয়েছে, এবং তাদের কোনো প্রকার জবাবদিহিতার মুখে আনা হয়নি। ইনফ্যাক্ট তাদেরকে এখনো পর্যন্ত আনা হবে কিনা এরকম কোনো সম্ভাবনাও আমরা দেখছি না। এটি আমাদেরকে হতাশ করে। এখনো জুলাই যোদ্ধারা তাদের যারা আহত হয়ে হসপিটালের বারান্দায় মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, তারা সুচিকিৎসার জন্য এখনো তাদেরকে কথা বলতে হচ্ছে। শহীদ পরিবারের সদস্যদের চোখের জল আজও শুকায়নি। তারা, হ্যাঁ, শহীদদেরকে আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু তাদের প্রাপ্য সম্মানটুকু আমরা দিতে পারিনি এখনো। এবং সবচেয়ে বড় অপ্রাপ্তির জায়গা সেটি হচ্ছে যে উদ্দেশ্যে জুলাই, যে উদ্দেশ্যে হাজারো প্রাণ, হাজারো শিশুর প্রাণ, হাজারো সাধারণ মানুষের প্রাণ, আমার কোমলমতি শিক্ষার্থীদের প্রাণ গেল, সেই জুলাইয়ে যে একটি চার্টার হওয়ার কথা ছিল, সেই চার্টারের সম্ভাবনা একটুও দেখছি না। এটি আমি মনে করি এটি আমাদের জন্য হতাশাজনক, লজ্জাজনক, কষ্টজনক, এবং আমরা দুঃখ পাই। জি। ইনফ্যাক্ট যদি 5 আগস্ট 2024 ক্যালেন্ডারের পাতায় না আসতো, আজকে আপনার এই শোয়ে আমি কথা বলতে পারতাম কিনা আমি জানি না। আমাকে গ্রেপ্তার করা হয়েছিল মধ্যরাতে আমার বাড়ি থেকে, আমার মগবাজারের বাসা থেকে আইন শৃঙ্খলা বাহিনী একেবারে বর্বর কায়দায়, মনে হয় যেন শহরের কোনো চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, খুনি, ডাকাত, তাকে ধরবার জন্য আমার বাড়ির দরজা ভেঙে আমাকে প্রায় 50-60 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে তুলে নিয়ে গেছে। যারা তুলে নিয়ে গেছে তাদের অনেককে আমি দেখি, হয়তো তাদের পোশাক পরিবর্তন হয়েছে, বাট তাদের কোনো তাদের এর জন্য যে তাদের জবাব দিতে হয় সেই জবাবদিহিতা নাই। এটি আমার জন্য কষ্টদায়ক। তবে আমি বেঁচে আছি, কিন্তু আসলে যে প্রত্যাশা নিয়ে 6 আগস্ট কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়েছিলাম, সেই প্রত্যাশা একটুও পূরণ হয়নি। আর সবচেয়ে দুঃখজনক, এই জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক যে আমাদের তরুণ শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীদেরকে ঘিরে শিক্ষার্থীদেরকেও এক ধরনের মবের মধ্যে ফেলা হয়েছে, এবং এই না বুঝে অনেক এই আন্দোলনের মহানায়ক মব উস্কে দিয়েছে,
তাদেরও অনেকের নীতিস্খলন হয়েছে, সেটি দুঃখজনক। এবং তাদেরকে বিতর্কিত করবার জন্য পতিত ফ্যাসিস্টের দোসররা যারা এখানে রয়ে গেছে, তারা নানানভাবে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রকারীরা বহাল তবিয়তে আছে। এটি আমার কাছে ভোটা দাগে আজকের এই জুলাইয়ে 1 বছর পরে প্রাপ্তি বলে মনে হয়। জি, আপনাকে ধন্যবাদ। ফয়সাল মাহমুদ শান্ত, নাহিদ ইসলাম বলেছেন একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্য গণ অভ্যুত্থান ঘটেনি, গণ অভ্যুত্থান ঘটেছিল গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। সরকার, বর্তমান সরকার এই গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার পথে কতটা সক্ষমতা নিয়ে হাঁটছে বলে আপনি দেখতে পাচ্ছেন? কোথায় বাধা পাচ্ছে, কোথাও কি বাধা পেতে হচ্ছে, এবং সেটি কিভাবে মোকাবেলা করছে, কতটা সক্ষমতার সাথে মোকাবেলা করতে পারছে সরকার? ফয়সাল মাহমুদ শান্ত। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনার মধ্য দিয়ে দর্শক শ্রোতা যারা শুনছেন এবং আমার সহ-আলোচক সাইদ ভাই আছেন। দেখেন, ডক্টর ইউনূস সাহেবের একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ, যে তারা এমন ভাবে জুলাইটাকে উদযাপন করতে চায় যেই কারণে আসলে কোন স্বৈরাচার যেন আসলে এটা দেখে শিক্ষা গ্রহণ করে এবং কোন স্বৈরাচার তৈরি না হয়। এটা হচ্ছে বর্তমান সময়ের এক ধরনের বাংলাদেশের মানুষের চিন্তা। আমি এটা চিন্তা করছি যে আর একটা স্বৈরাচার যেন আমাদের মধ্যে তৈরি না হয় কিংবা চলে না আসে। সেই জায়গা থেকে দেখেন, আমাদের একটা গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্রের কোন বিষয়গুলো নিয়ে আমাদের সর্বপ্রথম কনসার্ন হওয়ার প্রয়োজন ছিল? প্রথম হচ্ছে যে গত 15 বছরে আমরা যদি গত 15 বছরটাকে স্বৈরাচার ধরি, তাহলে সেই স্বৈরাচারী ব্যবস্থায় আমাদের কি কি হারিয়েছে? আমাদের মানুষের ভোটাধিকার হারিয়েছে। আর গণতন্ত্র একটা, আমাদের মানুষের যেই সক্ষমতা তার তুলনায় দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি হয়েছে, অর্থাৎ মানুষ নিষ্পেষিত হয়েছে, সম্পদগুলো একটা কুক্ষিগত জায়গায় গিয়েছে। আমাদের সেটাকে উদ্ধার করতে হবে। কিন্তু আমরা দেখলাম যে আমাদের মধ্যে আবার এমন একটা পরিস্থিতি তৈরি হলো, আমরা কিন্তু আবার স্বৈরাচার আসতে পারে এই ভয়টা আমাদের মধ্যে তৈরি হলো। এর কারণ কি? কারণ হচ্ছে আমাদের যারা একসাথে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে, যারা একসাথে এই শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাকে হটিয়ে দেওয়ার জন্য কাজ করেছে, সেই মানুষগুলোর রাজনৈতিক স্পেসে আমাদের সকলের একটা প্রত্যাশা ছিল যে সবাই হয়তো শেখ হাসিনা চলে যাওয়ার পরে পুরনো যেই ব্যবস্থা, পুরনো যে রাজনৈতিক চিন্তা, পুরনো যে রাজনৈতিক ভাষা, সেই ভাষার পরিবর্তন হবে, সেই চিন্তার পরিবর্তন হবে, একটা একক সবাই মিলে একসাথে একটা বাংলাদেশ গড়ার একটা রাজনীতি তৈরি হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক দলের মধ্যেই তারা এখন প্রত্যাশা করে, তারা কথা বলবে, তার কি পরিমাণে দলীয় সক্ষমতা আছে, তার মাঠে কি পরিমাণে ক্ষমতা আছে, কিংবা তিনি ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে কতটা কাছাকাছি, তিনি ততটা গায়ের জোর দেখাবেন কথা বলার ক্ষেত্রে। এবং অন্য কেউ যদি তার সমালোচনা করে, তিনি বা তারা বলতে চাইবেন যে আসলে আপনাদের সাংগঠনিক সক্ষমতা কতটুকু, আপনাদের বয়স কতদিন হয়েছে, আপনাদের বয়স কি। কিন্তু আমরা দেখেছি যে আমরা যখন জুলাই অভ্যুত্থানে আমরা আন্দোলন করেছি, কিংবা আমরা যখন এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, আমাদের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে 5 আগস্টের পরে আমাদের এই ধরনের মাসেল বা এই ধরনের অর্থ বৃত্ত, এই শক্তির যে রাজনীতি, সেই রাজনীতি থেকে বের হয়ে এসে যত ছোট এবং ক্ষুদ্র অংশই হোক না কেন, তারা যদি সত্যি কথা বলেন, সেই সত্যি কথাটা রাজনৈতিক স্পেসে বিবেচনা করা হবে। কিন্তু দেখেন, এই জিনিসটা হচ্ছে না। আবার আপনাকে মাঠে গেলে আপনি দেখা যাচ্ছে যে বিভিন্ন দলগুলো দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আমি এই কথাটা অনেক জায়গায় বলছি, আবার একটু বলি। দেখেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, আমরা 5 আগস্টের পরে দেখেছি বিভিন্ন পর্যায়ে নুরুল হক নূরের সাথে বিএনপির একেবারে একটা আসন সমঝোতা হয়েছে, এবং বিএনপির এলাই হিসেবে যে জোট হিসেবে যে কাজ করে, সেরকম একটি দল হিসেবে তারা কাজ করতে। ইনফ্যাক্ট বিএনপির প্যাডে তাকে তার আসনের জন্য বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা করে, সেই মর্মে চিঠি দেওয়া হয়েছে পটুয়াখালীতে তার আসনে। এই নুরুল হক নূর যখন পটুয়াখালীতে গিয়েছেন, তারপরে সেখানে বিএনপির স্থানীয় নেতাকর্মী দ্বারা, ওখানে পটুয়াখালীতে যিনি সংসদ সদস্য ইলেকশন করতে চায়, তার দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন। সেনাবাহিনী গিয়ে তাকে উদ্ধার করা লেগেছে। তার মানে 5 আগস্টের আগে কিন্তু এই মানুষগুলো এই নুরুল হক নূরের সাথে একসাথে পটুয়াখালীতে কিংবা বাংলাদেশে নির্যাতিত ছিল। এবং আমরা প্রত্যাশা করেছিলাম নুরুল হক নূর কেন, যে কোনো দল বা যে কোনো মানুষ গিয়ে একবার সমানভাবে তিনি কথা বলতে পারবেন। এই জন্য তার এটি প্রয়োজন নাই যে আসলে ওই পটুয়াখালীতে তার কত লোক আছে কিংবা কত ভাড়াটে গুন্ডা আছে। তো আপনি যে প্রশ্নটা করলেন যে আসলে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার ক্ষেত্রে আসলে কতটুকু এগিয়ে আসছি, কিংবা সেটার জন্য রাষ্ট্র আসলে কতটা প্রস্তুত হয়েছে,
আমার কথা হচ্ছে যে রাষ্ট্র, আমরা 5 আগস্টের মধ্যে একটা ভঙ্গুর একটা রাষ্ট্র পেয়েছি, যেই রাষ্ট্র পলিটিক্যাল স্টেক হোল্ডার, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং কিছু উপদেষ্টারা সেই রাষ্ট্রের দেখভাল বহন করেছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়, আমি যেই ঘটনাটা বললাম, যে আপনি যদি আবারও 5 আগস্টের আগেও দেখেছি যে এই যারা গণতন্ত্রের কথা বলে তারা মার খাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় এলাকায় সমাবেশ করতে পারছে না, কিংবা যারা নিজেরা আহ দোষ ধরিয়ে দিচ্ছে তারা ঠিক মতো কথা বলতে পারছে না। আবারও যদি আপনার সেই একই রকম পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে হয়, এবং সেটি যদি রাষ্ট্র কঠোরভাবে দমন করতে না পারে, তাহলে কিন্তু আমরা বলতে পারি না যে আসলে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে স্পেস তৈরি করা দরকার সেটি রাষ্ট্র কিংবা বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে দিয়ে তৈরি হচ্ছে। এটি একটা আসপেক্ট। দ্বিতীয় আসপেক্ট হচ্ছে যে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের কয়েকটা বিষয় খুব স্পেসিফিক ভাবে নিশ্চিত হওয়া প্রয়োজন। একটা বিষয় হচ্ছে যে আপনি গণতন্ত্রের জন্য ইলেকশন একটা ভালো মানে সবচেয়ে প্রধানতম একটা পদ্ধতি, বা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এটা এসেনশিয়াল নেসেসারি একটা এলিমেন্টস। এখন সেই এলিমেন্টসটা প্রপারলি ফাংশন করার জন্য আবার আমাদের কয়েকটা পূর্ব শর্ত রয়েছে। দেখেন, ইলেকশন হলো, একজন মানুষ নির্বাচিত হলো, তো আমি নির্বাচনের মধ্য দিয়ে অসীম ক্ষমতায় যদি পৌঁছে যাই, তাহলে কিন্তু সেই নির্বাচন দিয়ে আসলে সঠিকভাবে গণতন্ত্র আনা সম্ভব হয় না। তার মানে আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে তারা কি কি কাজ করতে পারবেন, এবং তাদের কি কি প্রত্যাশা কাজ না করলে তাদের কি কি জবাবদিহিতে তৈরি হবে, সেই জায়গাগুলোতে যদি জনগণের বলার এক্সেস না থাকে, তাহলে কিন্তু সেই গণতন্ত্র সঠিকভাবে পুনরুদ্ধার হচ্ছে না। দেখেন, এখানে বলা হচ্ছে যে নির্বাচিত লোকজন, আমরা নতুন সংবিধানের কথা বলছি। আজকে জাতীয় নাগরিক পার্টি সারা বাংলাদেশে 30 দিন ব্যাপী জুলাই পদযাত্রা শুরু করেছে। সেখানে আমরা বলছি বিচার সংস্কার এবং নতুন সংবিধান প্রয়োজন। এখন অনেকেই বলছেন যে নতুন সংবিধানটা তো একটা নির্বাচিত সংসদ সদস্যের এসে করবেন। এখন আমার প্রশ্নটা হচ্ছে, এই দেশের জনগণ 300 জন সংসদ সদস্য নির্বাচিত করলো, কিন্তু এই জনগণের জানেন না যে আসলে নির্বাচিত সংসদ সদস্যরা গিয়ে ওখানে আসলে কি করবেন, অর্থাৎ তিনি কতটুকু পাওয়ার এক্সারসাইজ করতে পারবেন। তার মানে আগে জনগণকে এই প্রশ্নটা করতে হবে যে আসলে এই নির্বাচিত জনগণরা কতটুকু পাওয়ার এক্সারসাইজ করতে পারবে। এখন আমরা বলছি তারা সংসদে গিয়ে, এখন সংসদে গিয়ে যদি এই 300 জন মিলে এমন একটা আইন তৈরি করেন যে নির্বাচিত সংসদ সদস্যরা চাইলে এই বাংলাদেশকে বিক্রি করে দিতে পারবে, এটা কি জনগণ কনসেন্ট দিয়েছিল? এটা কি জনগণ এগ্রি করেছিল? করে নাই। তার মানে আপনাকে এই সংবিধানের প্রশ্নে আগে জনগণের কাছে যাইতে হবে যে একজন ব্যক্তি তিনি আসলে একই সাথে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা থাকতে পারবেন কিনা, এটা আসলে আগে ডিসাইড করে সেইটার উপরে আপনাকে জনগণের, সেটা গণভোটের মধ্য দিয়ে হোক, সেই জনগণের মতামতটা নিতে হবে। জনগণ যেই সংবিধান তৈরি হবে, সেই সংবিধানের ভিত্তিতে আপনাকে একটা নির্বাচন বা একটা সরকার গঠন করতে হবে। ওই সরকারকে জনগণ বাউন্ড করে দিবে যে আমি যে সংবিধানটা তৈরি করলাম, আমার যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষার বাইরে আপনি গেলে আপনি আর আমার প্রতিনিধিত্ব করছেন না। কিন্তু আমরা উল্টাটা বলছি, আমরা বলছি আগে তাকে আমি সংসদে পাঠাবো, তারপরে সে নিজে দিন ধারণ করবে। সেটা তো জনগণের আকাঙ্ক্ষা পূরণ নাও হতে পারে। তো এই ধরনের রাষ্ট্রের অনেক ধরনের জায়গা আছে, যে যেই জায়গাগুলো আমাদের দেখা প্রয়োজন, এবং যেই জায়গাগুলোর মধ্য দিয়ে আমরা মনে করি যে সেটি যদি সঠিকভাবে কার্যকর না হয়, এবং সেটি যদি সঠিকভাবে আমরা নিশ্চিত করতে না পারি, অন্তত আমাদের প্রাতিষ্ঠানিক এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো যদি মিনিমাম লেভেলে একটা সংস্কার না হয়, এবং যেই শহীদ যারা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা এখন ক্ষমতায় আসতে চায়, সেটা জাতীয় নাগরিক পার্টি হোক, বিএনপি হোক, জামাত হোক, কিংবা অন্য কোনো দল হোক, যারাই এখন বাংলাদেশে ক্ষমতায় আসতে যাচ্ছে, তাদের ক্ষমতার মূল ভিত্তি হচ্ছে এই সাইদ ভাইদের মতো মানুষদের জেলে কাটানোর নির্যাতনের গল্প। তাদের ক্ষমতায় আসার মূল প্রাথমিক ভিত্তি হচ্ছে শহীদদের রক্ত। এই শহীদদের রক্তের বিচারের যদি একটা রোডম্যাপের বিষয় তাই কথা না বলছেন, কিংবা যারা কথা বলবেন না, বা যারা এই বিচারের রোডম্যাপ চাওয়ার আগেই তারা ক্ষমতায় যেতে চান, আমরা মনে করি যে আসলে তারাই এই শহীদদের রক্তের সাথে বেইমানি করছেন। এই শহীদদের রক্ত বাংলার মাটি উর্বর না করলে আজকে বিএনপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে পারতো না, আজকে জাতীয় নাগরিক পার্টি দল করার স্বপ্ন দেখতে পারতো না। তো এটা আমাদের আগে বিচারটাকে নিশ্চিত করতে হবে, বিচারের রোডম্যাপটা ক্লিয়ার করতে হবে, প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমাদের নিশ্চিত করতে হবে। আমরা আরেকটা সরকার চাই না যারা 96-এর
মতো আবার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে একটা নির্বাচন দিয়ে আবার স্বৈরাচার হতে চাইবেন। জি, আমরা ফয়সাল আরেকটা শান্ত, সরকার আমাকে চাই একটু না বিরতি নিতে যেটা হবে। আসলে 2008-এর নির্বাচনের পরে আবার 15 বছর স্বৈরাচার কায়েম করবেন। আমরা এমন একটা সরকার চাই, যেই এমন একটা সিস্টেম চাই, যেই সিস্টেম নিজে নিজে এই ধরনের সরকারগুলোকে বাধ্য করবেন যে তিনি যেন স্বৈরাচারী না হতে জি, পারেন। ফয়সাল তো মোহাম্মদ শান্ত, আপনাকে গণতন্ত্রের ধন্যবাদ। পুনরুদ্ধারের জন্য এই সরকার আসলেই আশানুরূপ ভাবে কোন ধরনের অগ্রগতি পর্যায়ে পৌঁছাইতে পারে। বিরতির পর আমি নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো এবং আমি সাইদ খান আপনার কাছেও আসবে। একটু বিরতি নিতে হবে আমাকে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি বিরতির পর একটু সাইদ খান আপনার কাছে আসতে চাই। যেমনটি আমরা দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসকে লক্ষ্য ধরেই তারা নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে জাতীয় নির্বাচনের জন্য। অর্থাৎ নির্বাচন কমিশনের কথায় যেটা বোঝা যাচ্ছে যে তারা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, এর মধ্যে যে অন্যান্য যে নির্বাচনের কথা আসছে সেগুলো বিভিন্ন পক্ষ দাবি করছে সেটা আসলে নেই। এক, দ্বিতীয়ত হচ্ছে আনুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে। আপনি কি মনে করেন যে এই পদ্ধতিতে এখনকার সময় এইবারের নির্বাচনে যদি এটা আসলে করতে যায়, এটা কতটা বাস্তবসম্মত? সাইদ খান। জি, আমি প্রথমেই বলি যে নির্বাচন কমিশন আজকে যে ঘোষণা দিয়েছে আপনার মাধ্যমে জানলাম যে তারা ফেব্রুয়ারিকে লক্ষ্য করেই আগামী নির্বাচনের চিন্তা ভাবনা প্রায় চূড়ান্ত ফেব্রুয়ারি করেছেন। থেকে সেই এপ্রিল। লক্ষ্যে তারা বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছেন। আমি খবরটি আমারও নজরে এসেছে। আসলে ঘটনা হচ্ছে কি, আমরা 2024 সালের 8 আগস্ট যে উদ্দেশ্য, যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, সেই আকাঙ্ক্ষা কিন্তু পূরণ করতে পারেনি পুরোটা। নিশ্চয়ই আমার সাথে আমার সহ আলোচক এনসিপির তরুণ নেতৃত্ব তিনিও স্বীকার করবেন, সেই আকাঙ্ক্ষা কিন্তু তারা পূরণ করতে পারেনি। সো দ্যাট আমার কিন্তু রাষ্ট্র কোনো পরীক্ষামূলক প্রকল্প না যে আমি বছরের পর বছর পরীক্ষামূলক ভাবে এটা চালাবো। রাষ্ট্রকে কিন্তু আপনার একটা সিদ্ধান্তে আসতে হবে। এখানে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে বিদেশি বিনিয়োগ একটি ফ্যাক্টর, অভ্যন্তরীণ শিল্প একটি ফ্যাক্টর। শুধুমাত্র রেমিটেন্সের উপরে যদি অর্থনীতিকে ছেড়ে দেই সেটি কিন্তু ওয়াইড হবে না। সেই জায়গা থেকে রাষ্ট্রকে উৎপাদনমুখী জায়গায় চলে যেতে হবে, অন্তত আমার অর্থনীতিকে ঠিক রাখবার জন্য। কারণ আমরা এখনো ঘাটতি বাজেটের উপরে বা দাতাদের উপরে নির্ভর করতে হয় আমাদের বাজেটগুলোতে। সেই জায়গা থেকে গত 1 বছরে প্রফেসর ইউনূস সরকার ভালো কাজ করেছে, কিন্তু কাঙ্ক্ষিত ভালো কাজ কিন্তু করতে পারেনি। এবং প্রফেসর ইউনূস সরকারের যে উপদেষ্টা পরিষদ আছেন, সেই উপদেষ্টা পরিষদে প্রফেসর ডক্টর ইউনূসের যে আন্তরিকতা, যে আগ্রহ, সেই আগ্রহ সবার মধ্যে দৃশ্যমান আছে বলে আমার কাছে মনে হয় না। এদের অনেকেই কিন্তু একটা উৎসবের মধ্যে, একটা ক্ষমতার চেয়ারে বসে একটা ক্ষমতা এনজয় করবার মতো মানসিকতা আমার কাছে মনে হয়েছে, আমি দেখেছি। তাদের মধ্যে নির্বাচন নিয়ে অত মাথা ব্যথা নেই। কিন্তু ফাইনালি আপনার কিন্তু ঘুরে ফিরে নির্বাচনেই ফিরতে হবে, কারণ আমার দেশটি একটি গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের পথে ফিরতে হবে। এবং গণতন্ত্রের একমাত্র সোপান হচ্ছে কিন্তু নির্বাচন। এবং যদি আপনি এই নির্বাচন না দেন, রাষ্ট্রের সাথে জনগণের যে সম্পর্ক স্থাপিত হয় সেটা কিন্তু ভোটের মাধ্যমে হয়। সেই ভোটটি কিন্তু চূড়ান্ত সমাধান। সেই জায়গা থেকে নির্বাচন কমিশন সঠিকই বলেছে। এখন আসি সংস্কারের যে জায়গাগুলো বলছে, শুধুমাত্র বারবার বৈঠক হচ্ছে কিন্তু সংস্কার শুরু হয়নি। আরে ভাই, আপনি কতটুকু সংস্কার করবেন, কবে সংস্কার করবেন, এটি তো ক্লিয়ার করতে হবে। কিছুদিন আগে সরকার বলল যে অল্প সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন, বেশি সংস্কার চাইলে 2025-এর জুনে নির্বাচন। তাহলে ফেব্রুয়ারি, যদি সরকারের পক্ষ থেকে সর্বশেষ যে ডেডলাইনটি বলা হয়েছে সেটি ফেব্রুয়ারি 2026, তো ফেব্রুয়ারিতে তাহলে কি অল্প সংস্কার হচ্ছে, না বেশি সংস্কার হচ্ছে, না মধ্যম সংস্কার হচ্ছে? কোনটি হচ্ছে আসলে? যদি ডিসেম্বরে অল্প সংস্কার হয়, তাহলে ফেব্রুয়ারিতে এর মধ্যে কি আরো বেশি সংস্কার করে ফেলবেন? তাহলে ডিসেম্বরের মধ্যে কি কি সংস্কার হচ্ছে সেটি ক্লিয়ার করেন না কেন? সেটি এখনো তো পরিষ্কার হচ্ছে না। যদি সংস্কার আদৌ না হয়, তাহলে ডিসেম্বরে কেন, নভেম্বরে নির্বাচন করেন না কেন? আদৌ আমার কাছে মনে হয় প্রফেসর ইউনূসের যে আন্তরিকতা আছে এই বাংলাদেশ এবং এই গণতন্ত্র নিয়ে, অনেক উপদেষ্টার কর্মকাণ্ড দেখে আমার মনে হয় সেই আন্তরিকতার সহযোগী হিসেবে ওনারা কাজ করছেন না। এটি একটি বিষয়। এবং
যেই কারণে জাতীয় নির্বাচন অবশ্যই যেতে হবে। মানে জাতীয় নির্বাচন আপনার ফেব্রুয়ারিতে না হলে আপনার ডিসেম্বরে তো মানে 26 সালের ডিসেম্বরে তো দিবেন, তো এক সময় না এক সময় তো দিতে হবে। তো সেটি আমি নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই যে গণতন্ত্র উত্তরণের পথ হিসেবে ভোটের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নেওয়ার জন্য আমি সাধুবাদ জানাই। একই সঙ্গে যে পিআর আনুপাতিক হারে যে ভোটটির কথা বলা হচ্ছে কিছু কিছু দলের পক্ষ থেকে, আমার কাছে আদৌ মনে হয় কি জানেন, ওনারা এই পিআর পদ্ধতি কেন চাচ্ছেন? যদি স্বাভাবিক নির্বাচন হয়, এই মুহূর্তে যে প্রধান উপদেষ্টা বা জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আমি দেখছি প্রায় 100-র মতো রাজনৈতিক দল বা 50-এর অধিক রাজনৈতিক দল প্রায়ই সকাল বিকাল নানান ধরনের বৈঠক হয়, ওখানে নানান ধরনের নাস্তা টাস্তা করা হয়, স্ন্যাক্স খাওয়া হয়, ছবি তোলা হয়, একজনের সাথে আরেকজনের দেখা হয়। এই যে দেখা সাক্ষাৎ হওয়া, এর মধ্যে একটা পাওয়ারের একটা ফ্লেভার আছে যে আমরা সরকার প্রধান আমাদের খুব দায়ে পড়ে গেছে, আমাদেরকে ডাকছেন, আমাদের পরামর্শ নিচ্ছেন, আমরা পরামর্শ দিচ্ছি। এই যে পরামর্শ দিতে পারা, এই যে গুরুত্বপূর্ণ থাকতে পারা, এই সময়টাকে ধরে রাখবার জন্য কিছু কিছু রাজনৈতিক দল নানান ধরনের অহেতুক বিতর্ক তুলে এই নির্বাচনকে বিলম্বিত করবার একটি অপচেষ্টা করছেন, আমার কাছে মনে হয় পরিষ্কার। কারণ পিআর পদ্ধতি হোক আর ট্রেডিশনাল পদ্ধতি হোক, যে পদ্ধতিতে নির্বাচন হোক, এই রাজনৈতিক দলগুলোর অধিকাংশ রাজনৈতিক দলই, যদি বড় রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি, জামাত, এনসিপি এরা যদি সার না দেয়, তাদের অনেকের জামানত বাজেয়াপ্ত হবে কি ভাই? জামানত বাজেয়াপ্ত হতেও একটা ভোট লাগে, সেই ভোট আছে কিনা জানি না। এমনও পার্টির প্রধানরা যান যাদের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি নাই, হ্যাঁ, তারাও গিয়ে সরকারকে পরামর্শ দিচ্ছেন। এবং পিআর পদ্ধতির সবচেয়ে বেশি যিনি দাবি তুলছেন এই মুহূর্তে, তিনি হচ্ছেন জামাতে ইসলামী এবং সম্প্রতি সরোয়ার্দী উদ্যানে একটি সমাবেশে ইসলামিক আন্দোলন যে চরমোনাই পীরের, তারা একটি দাবি তুলেছে। চরমোনাই পীরের এই দলটিকে, আমি একজন প্রফেশনাল রিপোর্টার, মাঠের কাজ করা রিপোর্টার, হ্যাঁ, এবং আমি বেশ ভালো ভালো প্রতিষ্ঠানে একেবারে ফিল্ডে রিপোর্টিং করবার সৌভাগ্য আমার গত 20 বছরে হয়েছে। সেই জায়গা থেকে 2018 সালের নির্বাচন কাভার করার সৌভাগ্য আমার হয়েছে, সুযোগ হয়েছে, পুরো নির্বাচনটি আমি কাভার করেছি। এই চরমোনাই পীরের দল হাসিনার 2018 সালের মধ্যরাতের নির্বাচনকে জায়েজ করেছে, জায়েজ করবার জন্য সহযোগী হয়েছে। সারা দেশে অপরাপর রাজনৈতিক দলের যারা প্রার্থী ছিল তাদের উপরে যখন নির্বিচারে হামলা, মামলা, জুলুম, জেল, জুলুম, গুম, খুন এগুলো করা হচ্ছে, তখন এই চরমোনাই পীর 300 আসনে প্রার্থী দিয়ে নির্বিঘ্নে প্রচারণা চালিয়েছে, পোস্টারিং করেছে, এবং একটা পোস্টার প্রাকৃতিক দুর্যোগেও ক্ষতিগ্রস্ত হয়নি। এরকম নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য থেকে এই ফ্যাসিস্টকে কন্টিনিউ করবার জন্য সহযোগী হিসেবে ভূমিকা রেখেছে চরমোনাই পীরের এই রাজনৈতিক দলটি। আজকে শুধুমাত্র বরিশালে ওই মেয়র নির্বাচনে ওনার ভাইকে একটা ঘুষি মেরেছিল আওয়ামী লীগের এক লোক, তো ওই থেকে যদি ওনাকে ওই মেয়রশিপটা দিয়ে দিতেন, আজকে চরমোনাই পীরকে কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা পেতাম কিনা সন্দেহ আছে। আমার মনে হয় না পেতাম। শুধুমাত্র একটি ঘুষি খেয়ে ওইখান থেকে ফিরে এসেছেন, যে আজকে তিনি বড় বড় সবক দিচ্ছেন। পিআর পদ্ধতি বোঝেন? তৃতীয় বিশ্বে পিআর পদ্ধতি হলে নেপালের দিকে তাকান, 1 বছরে 5 বার সরকার পরিবর্তন হয়, 5 বার সরকার পরিবর্তন হয়। পিআর পদ্ধতি অবশ্যই একটি উন্নত পদ্ধতি, যেটি ইউরোপের অনেক দেশে পিআর পদ্ধতি আছে। হ্যাঁ, উন্নত দেশগুলোর যে রাজনৈতিক সংস্কৃতি, যে সামাজিক সম্প্রীতি, তাদের যে মানে জাতীয় সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে পিআর দিলে সমস্যা হয় না। আমার এখানে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সবচেয়ে বড় যে ক্ষতিটি হবে সেটি হচ্ছে জনগণ তাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধিকে ভোট দিতে পারবে না। জনগণ ভোট দিতে হবে দলকে, দল যাকে ইচ্ছা তাকে এমপি বানাবে। এখানে একটি এমপি, মানে আগে তো নমিনেশন বাণিজ্যের সুযোগ ছিল, পিআর পদ্ধতি হলে এমপি বিক্রি হবে, তখন সেটা মানে এখন তো কোটি টাকায় বিক্রি হয়, তখন সেটা 100 কোটি টাকা হয়ে যেতে পারে পিআর পদ্ধতি। জনগণ ব্যক্তিকে ভোট দেওয়ার সুযোগ পায় না, জনগণ তার পেরিফেরিতে যাকে যোগ্য সৎ মনে করে তাকে সে ভোট দিতে পারবে না। এটি হচ্ছে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে পিআর পদ্ধতির ভোটের সবচেয়ে বাজে দিকটি। সুতরাং আমি মনে করি যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন যেটি হচ্ছে, ট্রেডিশনাল পদ্ধতিতে হওয়াই শ্রেয় বলে আমি মনে করি। হ্যাঁ, এখানে কিছু খারাপ লোক নির্বাচিত হয়ে আসতে পারে। আমরা তো আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমার সহ আলোচকরা আন্দোলন করেছেন যে নতুন বন্দোবস্ত, আমরা নতুন বন্দোবস্ত তো দূরে থাক, পুরনো বন্দোবস্তকেও কোনো জায়গায় আমাদের এই 5 আগস্ট জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের রাজনৈতিক দলের নেতারা হার মানিয়েছে।
এমন কি অপরাধ বাকি আছে যেগুলো তারা করেনি? আগে সরকারি অফিস আদালতে পার্সেন্টেজ থাকতো ঠিকাদারি কাজে 5%, 2% পর্যন্ত, এখন সেটি 10%, 15% পর্যন্ত হয়ে গেছে। আমরা ঘুষ বন্ধ করতে পেরেছি, চাঁদাবাজি বন্ধ করতে পেরেছি। হ্যাঁ, ব্যক্তি বদল হয়েছে। চাঁদাবাজি, বিএনপি চাঁদাবাজি করেছে। বিএনপি তাদের দলের নেতাদের সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, 3200 সামথিং নেতাকে, একেবারে পদধারী নেতাকে বহিষ্কার করেছে। অপর রাজনৈতিক দলের নেতাদেরকে শোকজ ছাড়া, আমার সহ আলোচক বন্ধু এনসিপির অনেকের বিরুদ্ধে অভিযোগ আসছে, কারণ দর্শানো ছাড়া তারা কোন ব্যবস্থা নিয়েছেন? দুদকের বারান্দা পর্যন্ত অনেককে যেতে দেখেছি। এটি আমাদের জন্য দুঃখজনক। আমাকে যখন রাতভর ঝুলিয়ে পেটানো হয়েছিল, সেই শরীরের কোমরের ব্যথা আজও আমার যায়নি। আমার হাঁটুতে ভর দিয়ে আমি আজও দাঁড়াতে পারিনি। আমার সেই ব্যথা দ্বিগুণ হয়ে যায় যখন এদের দুদকের বারান্দায় দেখি, যখন দেখি ট্রাক স্ট্যান্ড থেকে আগের মতোই লুটপাট হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। আবার কোন দল ইসলামের নাম বলে কি যেন ইয়ানত সংগ্রহের নাম করে চাঁদাবাজি করছে, সেটিকে চাঁদাবাজি নয়। সুতরাং আমি মনে করি যে রাজনৈতিক সংস্কৃতির যে বদল হওয়ার কথা ছিল, যে নতুন বন্দোবস্ত হওয়ার কথা ছিল, কোনোটি হয়নি। শহীদদের রক্তের সাথে প্রতারণা করেছে এনসিপি, করেছে বিএনপি, করেছে জামাত, সবাই। হ্যাঁ, এখানে সব মাছই কিন্তু ময়লা খায়, নির্দিষ্ট একটি মাছের দোষ পড়ে। বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে তার সাংগঠনিক কাঠামো অনেক বড়, তার কর্মী সংখ্যাও অনেক বড়, যেই কারণে তাদেরটা দৃশ্যমান। কিন্তু গোপনে গোপনে যারা মধু খেলো, এই যে এনসিপির যে হান্নান মাসুদ, কি করেনি সে বাংলাদেশের কে ঘোষণা করবার যে সন্দ্বীপ থেকে ঢাকায় সরাসরি লঞ্চ সার্ভিস হবে। এই সন্দ্বীপের যে লঞ্চ সার্ভিস গুলো আছে, যে বোট সার্ভিস গুলো আছে, সেগুলো হান্নান মাসুদ দখল করেনি দখল প্রমাণ করতে পেরেছে এনসিপি। শোকজ ছাড়া কি করেছে? মধ্যরাতে থানা থেকে অপরাধীদেরকে ছাড়াতে দেখিনি আমরা। ছাত্রলীগের নেতারা এনসিপির সাথে মিছিল করছে না। ছাত্রলীগের পদধারীরা কোনো ভাবে সাংগঠনিক ভাবে, আমার নিজের জেলা পিরোজপুরে ছাত্রলীগের পদধারী যারা 4 তারিখ রড নিয়ে শিক্ষার্থীদের মিছিলে হামলা করেছে, তাদেরও 2-3 জন এনসিপির যে নতুন কমিটি দেয়া হয়েছে, সেই কমিটিতে স্থান পেয়েছে। এটি আমার জন্য লজ্জার, কারণ তারা আমার বাড়িতে ইট মেরেছিল 4 তারিখে। তারা এনসিপির কমিটিতে আসেনি। আমি তাদের নাম বলে ছোটখাটো করতে চাই না, এনসিপি কেও বিব্রত করতে চাই না। জামায়াত দখল করেনি, ইসলামী ব্যাংক এস আলম দখল করেছে। তারা শেয়ার কিনে নিয়ে, ম্যাক্সিমাম শেয়ার রাষ্ট্রকে ব্যবহার করে কিনে নিয়ে গিয়েছিল। ইসলামী ব্যাংক কি সেই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ইসলামিক ব্যাংক জামাত কি ফেরত নিয়েছে? জামাত তো চর দখলের মতো ব্যাংক দখল করেছে। বিশ্ববিদ্যালয় দখল করেনি, মানারত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় দখল করেনি। নির্দিষ্ট কোন দলকে বা কোন ব্যক্তিকে দায় দিয়ে বা দোষ দিয়ে সবাই শুদ্ধ হওয়া যাবে না। জুলাইয়ের সাথে প্রতারণা করেছে খোদ এনসিপি, না হয় এনসিপির পদধারী নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ওঠে কি করে ওঠে? এই তুষার, আমি জানি সে রাষ্ট্র সংস্কার আন্দোলন করতো এক সময়, আমি তাকে বেশ ভালো মনে করেছিলাম তুষার। কিন্তু আমি একটি টেলিভিশনের টক শোর হোস্ট, রাষ্ট্রীয় টেলিভিশনের একটি টক শো করি। সেই টেলিভিশনে আমি এই তুষারকে নিয়ে বেশ গর্ব করে বেশ কয়েকবার শো করেছি। আজকে যখন তার বিরুদ্ধে তার দলের এক কর্মীকে হয়রানির অভিযোগ ওঠে, তখন সত্য কি মিথ্যা সেটি আমি বলতে যাব না। অভিযোগ উঠবে কেন? যারা নয়া বন্দোবস্ত চায়, যারা পরিবর্তন চায়, যারা রাজনীতির হাওয়া বদল চায়, তাদের মধ্যেই যদি এরকম হয়, তখন সেটি আমাদেরকে, এবং জুলাই শহীদরা নিশ্চয়ই কবরে গুমরে কাঁদছে। সাইদ খান, আপনাকে ধন্যবাদ। জুলাইয়ের সাথে প্রতারণা, সুতরাং এই প্রতারণা লম্বা করে কোনো লাভ নেই। তার চেয়ে বরং নির্বাচন দিয়ে, আমি চাই এনসিপির যে তরুণরা তারা সংসদে যাক, কথা বলুক, সংসদকে। সাইদ খান, আপনি যে কথাগুলো, যে অভিযোগগুলো তুলে ধরলেন, আমার হাতে সময় একদম কম, আমি একটু ফয়সাল মাহমুদ শান্তর কাছে যেতে চাই। সাইদ খান, ফয়সাল মাহমুদ শান্ত, সাইদ খান যে কথাগুলো বলছিলেন এবং আমি যে প্রস্তুতি রেখেছিলাম, আপনি এই ব্যাপারে যদি বলতেন। ফয়সাল মাহমুদ শান্ত। ধন্যবাদ জানাচ্ছি ভাই সাইদ খান ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। সেটা হচ্ছে যে তিনি যে প্রত্যাশা রাখেন, আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ গণতন্ত্রকামী মুক্তিকামী মানুষ সেই প্রত্যাশাটা রাখেন যে আসলে অভিযোগই উঠবে কেন এই তরুণদের প্রতি, যারা দেশটা বদলাতে চায় কিংবা নতুন বন্দোবস্তের কথা বলে। কিন্তু আসলে বাস্তবতাটা কি, আসলে অভিযোগ প্রমাণিত হওয়া কিংবা অভিযোগটা সত্য কি মিথ্যা তিনি সেটি দেখতে চান না। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে যে আমাদের এখানে জানি যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক মাঠে যদি আপনাকে আমাকে রাজনীতি করতে হয়, প্রতিপক্ষ থাকবে, সেখানে কিছু সুবিধাবাদী লোকজন আসবে। কিন্তু আমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ ভাবে দেখতে হবে সেটা হচ্ছে যে এই বিষয়ে
রাজনৈতিক দলের বা যেই দলের ব্যাপারে আমরা অভিযোগটা করছি তার অবস্থানটা কিরকম। আমরা যেই আলাপগুলো এসেছে, যেমন হানান মাসুদের কথা এসেছে যে তিনি লঞ্চ চলবে ঢাকা থেকে হাতিয়া যাবেন। আপনারা জানেন যে রাজনীতি করতে হলে মানুষকে আশা দেখাতে হয়, প্রত্যাশা করতে হয়, এবং সেই জায়গা না না থেকে না তাকে ভাই, আমি একটু শেষ করি সাইদ খান ভাই, সাইদ খান ভাই আমি শেষ করি শেষ করি। চাইনি। আপনি 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 যখন বলেছেন আমি আপনাকে থামাইনি, আপনার প্রত্যেকটা বাক্যের শেষে আমি কথা বলতে পারতাম। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে সেই জায়গা থেকে রাজনৈতিক মানুষের কাছে আশা আশা দেখাতে হয়, প্রতিশ্রুতি জায়গা তৈরি করতে হয়, কিংবা হচ্ছে আশা দেখাতে হয়। এটাকে আমি নেতিবাচক ভাবে দেখি না, এবং এটাকে মিথ্যা প্রতিশ্রুতিও দেখি না, ফুলজুরিও দেখি না। আমি যেটা দেখি যে হান্নান মাসুদ গণঅভ্যুত্থানে যেভাবে ভূমিকা রেখেছেন, নিজের জীবন নিয়ে যেভাবে রাস্তায় মার খেয়েছেন, হান্নান মাসুদের আপনি ছবি দেখবেন যে ছেঁড়া পেন নিয়ে যেভাবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে ঘুরেছেন, সেটার আমরাও খেয়েছি, আমরাও গুলি খেয়েছি ভাই। সাইদ ভাই আপনি যদি মাঝখানে কথা বলেন তাহলে তো আমার বাক্যটা শেষ হবে না। আপনি দুইবার থামালেন, আমার মূল মেসেজটা আমি দিতে পারলাম না। সেটার মধ্য দিয়ে হান্নান মাসুদ সহ গণঅভ্যুত্থানের অনেকেই বাংলাদেশের ফেস তৈরি হয়েছে, নেতৃত্ব তৈরি হয়েছেন, তাদের কাছে মানুষের আশা ভরসা প্রত্যাশা তৈরি হয়েছে। যেই অঞ্চলে হান্নান মাসুদ বসবাস করেন সেই অঞ্চলের মানুষের একটা প্রত্যাশা তৈরি হচ্ছে, যৌক্তিক প্রত্যাশা, যে তার অঞ্চলের মানুষ যেন যাতায়াত ব্যবস্থাটা ভালো হয়, সেটার জন্য তিনি কাজ করবেন, সেটার জন্য তিনি তার সর্বোচ্চ তার ইমেজটা ব্যবহার করবেন। এতে আমি কোনো দোষের কিছু দেখি না। যদি এটা হয় যে তিনি যেটা বলেছেন যে এটার মধ্যে দিয়ে তিনি লঞ্চ দখল করেছেন, যদি এরকম কোনো অভিযোগ এখন পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতেও দেখিনি, আমাদের নামে নানা ধরনের সোশ্যাল মিডিয়াতে মিথ্যা অভিযোগও আছে, এরকম একটা মিথ্যা অভিযোগ দেখে যে তিনি লঞ্চ দখল করেছেন বা ইয়ে করেছেন। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমাদেরকে নানা পার্সপেক্টিভে বিবেচনা করতে হবে। দ্বিতীয় জায়গাটা তিনি বললেন যে পিরোজপুরের 17 সদস্য বিশিষ্ট একটি কমিটি হয়েছে। আমি অনিয়ারে বলছি যে কোন কমিটি সদস্য, সাইদ ভাইকে আমি জিজ্ঞেস করছি অনিয়ারে, তিনি 4 আগস্টে হামলাকারীতে ছিলেন, তিনি যদি আমাকে এখন নামটা বলেন আমি তারপরে পরের আলোচনাটা আমার সামনে এই মুহূর্তে কমিটিটি নেই, যে কারণে আমি কমিটি যিনি এটাই হচ্ছে সমস্যা। যিনি আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি কিন্তু অভিযোগ তুলবার জন্য তুলিনি। আমি আপনাকে বলি সমস্যাটা হচ্ছে সাইদ ভাই, আপনি সাংবাদিক মানুষ, আপনি বোঝেন যে বিষয়টা হলো যে এই ধরনের ন্যারেটিভ আপনি যখন বলেন তারপরে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে সেইটা যখন কোনো প্রমাণ দেন না, কিন্তু এটা যখন বলে যান তখন এটা একটা এস্টাবলিশ একটা ন্যারেটিভ সমাজে থাকে। আমি বলছি যে যিনি সাইদদের বাসায় হামলা করেছেন তাকে তো তার ভোলার কথা না, এবং তিনি কমিটিতে এসেছেন, তিনি সেটা বলেছেন আমার গ্রামের বাড়িতে, হ্যাঁ গ্রামের বাড়িতে, সেটাই তো তার মানে সেটা নিয়ে কনসার্ন, সেটা নিয়ে আলোচনা হয়েছে, কমিটিতে এসেছে, সেই ব্যক্তির নাম তিনি বলতে পারছেন না। আমি বললাম যে টকশো চলাকালীন, এখন হয়তো 10 মিনিট টকশো চলবে, ভাই যদি এরকম দেখাতে পারে যে পিরোজপুরের এই 18 জনের কমিটিতে এর মধ্যে একজন কেন্দ্রীয় সদস্য, বাকি 16 জন ওখানে স্থানীয় মানুষদেরকে নিয়ে কমিটি দেওয়া হয়েছে, সেটা যদি তিনি এই 10 মিনিটের মধ্যেও তিনি গুগলে বা তার যারা সহযোদ্ধারা যারা আছেন তারা যদি এটা কি দেখাতে পারেন যে ওই কমিটির মধ্যে কোন ব্যক্তি এসেছেন, তাহলে আমরা সেটা জানতে চাই, এবং সেটাই জাতির উদ্দেশ্যে শুধুমাত্র নাম বলে বিব্রত না, আমরা নাম বলেই বিব্রত এবং আরো তাদেরকে শাস্তির জায়গায় নিয়ে যেতে চাই যদি এরকম কোন অভিযোগ থাকে। কিন্তু আমরা এই ধরনের কোন ধরনের ডকুমেন্টেশন ছাড়া, কোন ধরনের প্রমাণ ছাড়া এই ধরনের কথা বলাটা এক ধরনের ন্যারেটিভ তৈরি করে, যেটা আসলে একটা প্রোপাগান্ডার মতো কাজ করে। এটা আপনারা সাংবাদিক আরো ভালো বুঝবেন আমার থেকে। ফয়সাল মাহমুদ শান্ত, আমার হাতে সময় আছে 1 মিনিট। জি আচ্ছা, আমি 1 মিনিটের মধ্যে শেষ করছি। সো এটা হচ্ছে সাইদদের থেকে আমি প্রয়োজনে পরেও নেব। দ্বিতীয় যে জায়গাটি, সেটি হচ্ছে যে আমরা এখনো বলছি যে এই সরকার যদি এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করতে পারে, আগামী মাসে এই সরকারের নির্বাচন দিয়ে চলে যাওয়া উচিত, আগামী মাসে। কারণ হচ্ছে প্রয়োজনে আগামীতে যে সরকার আসবে তার বিরুদ্ধে আমরা আরেকটা গণঅভ্যুত্থান করব, কিন্তু এই সরকারকে ঝুলিয়ে রেখে এবং এই সরকারকে একটা এই যে ইলেকশন কমিশন বলে স্থানীয় সরকার নির্বাচন করার তার ক্যাপাবিলিটি নাই, কিন্তু তিনি 300 আসনে ইলেকশন করতে পারবেন। এই স্থানীয় সরকার কিসের ভিত্তিতে বলেন যে তিনি 300 আসনে ইলেকশন করতে পারবেন? তিনি একটা মেম্বার ইলেকশন দিয়ে তিনি দেখান যে ওইখানে বিএনপি ভোট কেন্দ্র দখল করবেন না। আমরা তো দেখেছি যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বিএনপি
তার ক্ষমতায় থাকার থেকেও বেশি দখল করে আছেন। না তো না না সেই না, আমি দখলমুক্ত এটা প্রতিবাদ করি এই মুহূর্তে। কিভাবে না, না, করবেন? বিএনপি ইশরাকের দখল মতো- করে। আমি ইশরাকের জানি না মতো আপনার বয়স মানুষ, কত, আপনি কতগুলো ইশরাকের মতো- নির্বাচন দেখেছেন। শোনেন, সাইদ ভাই, কিন্তু কতগুলো আমার কথা নির্বাচন শোনেন, আমার দেখেছিলেন কথা না? শোনেন। আপনার কথা- আপনি আমার এখনো কথা শোনেন। পর্যন্ত তো জুলাই আপনি গণঅভ্যুত্থান পরবর্তী কোনো নগর নির্বাচন ভবন- হয়নি। নগর আমার ভবন- কেন্দ্র দখল করেছে। সাইদ ভাই, আমার কথা কেন্দ্র- শোনেন, এনসিপি আমি বলি, আপনি আমার কথা শোনেন। এনসিপির সদস্যরা আপনার কথা তো শুনবো সমন্বয়কারী বলে চাঁদাবাজি করতে গিয়ে ফয়সাল কতজন মাহমুদ arrest শান্ত হয়েছে এবং পর্যন্ত সাইদ খান, বলেন? আমার শোনেন, সময় আজকে শেষ। সাইদ ভাই, বিষয়টা হচ্ছে যে গ্রেপ্তার হয়নি, আজকে অবশ্যই গ্রেপ্তার নগর হয়েছে, ভবন ইশরাক সেগুলোর দখল বিরুদ্ধে করে আপনারা আছে, ব্যবস্থা নিয়েছেন। কিন্তু সেইটা NCP গভর্নমেন্ট থামাইতে আমার পারে না। কথা হচ্ছে যে শোনেন, সংস্কার ব্যবস্থা তো- দরকার এনসিপি ব্যবস্থা তো- দলের, এনসিপির নেতাদের। সাইদ ভাই, আপনি সংস্কার সাংবাদিক হয়ে রাষ্ট্রের যদি দরকার কথাটা আছে, না কিন্তু বোঝেন, এনসিপির কথাটা না বোঝেন নেতাদের তাহলে তো দরকার হবে না। সংস্কার আগে। শোনেন, আপনি যদি কথাটা না বোঝেন, ফয়সাল তাহলে মাহমুদ তো হবে শান্ত না। এবং সেটা তো সাইদ বলি খান, নাই। আমি আন্তরিকভাবে আমি বলি নাই দুঃখিত, যে আমাদের সময় সরকার শেষ। পারতেছে। আমরা আমি বলছি অতিরিক্ত সরকারের সময় আছি, পারতেছে, আমাকে NCP অনুষ্ঠান যদি- শেষ করতে হবে। নিশ্চয়ই আপনাদের সাথে অন্য আরেকদিন আবারও কথা হবে। দুজনই ভালো থাকবেন, ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।